কেমন আছো ভাই? খুবই ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালোই আছি। মানুষ কেমন আছে মনে হয়? মানুষ, বেশিরভাগ মানুষ তো অশান্তিতে আছে। কেন? হঠাৎ কি ব্যস্ততা, হলো? ব্যস্ততা এত ব্যস্ত হওয়ার কি হলো? অনেক কিছু পেতে হবে, অনেক কিছু লাগবে, তার অনেক কিছুর প্রয়োজন। তার মানে কি আমরা বলতে পারি যে মানুষের লালসাই সমস্ত সর্বনাশের মূল? হ্যাঁ, অবশ্যই। সব মানুষ কি তোমার মনে হয়? সব না, বেশিরভাগ। নাকি গুটি কয়েক? না, বেশিরভাগ। নিয়ন্ত্রক যারা, মানে যদি তিনটে গ্রুপকে ধরি, যে একটা যারা আসলে এইটার লালসা যাদের সবচেয়ে বেশি থাকে তারা, তারপরে তাদের অনুসারী যারা, আর একগুচ্ছ মানুষ যারা আসলে দর্শক, নিজের তাদের কিছু করার নেই, তারা একটা পরিস্থিতির শিকার হয়ে দিন যাপন করে। ব্যাপারটা কি তাই? আমি বলবো যে প্রত্যেকেই তো আসলে এই যে সমাজ ব্যবস্থা, সেটার মধ্যে চারপাশ থেকে যা সে শেখে, নেয়, বোঝে, সেই সবাই কি অনুযায়ী নেয়? আমি যেটা নেয়ার সেটা তো নিচ্ছে না, আর যেটা মূল, তোমার কি মনে হচ্ছে যে সার্বিকভাবে সমস্ত মানে পরিস্থিতিটা খুব জটিল জটিল হয়ে গেছে? এটা কি বিজ্ঞানের সাথে মানুষের সংঘাত, নাকি নৈতিকতার সাথে মানুষের সংঘাত? অবশ্যই নৈতিকতা, তবে বিজ্ঞানের যেই ডেভেলপমেন্ট এত ফাস্ট, সেটার সাথে ক্যাচ আপ করতেও মানুষের অসুবিধা হচ্ছে। তাদের জটিলতা হওয়ার তো কথা না। জটিল মানুষ মানসিক জটিলতা হবে, বিজ্ঞান মানুষকে জটিল করে ফেলবে, এটা তো হওয়ার কথা না। হ্যাঁ, কিন্তু বিজ্ঞানটা তো লাইফ অ্যাফার্মেটিভ না। লাইফ অ্যাফার্মেটিভ যদি হতো তাহলে সেটা লাইফকে অ্যাড্রেস কেন লাইফ অ্যাফার্মেটিভ না মনে হচ্ছে? কারণ এর সাথে পয়সার সম্পর্ক আছে। পয়সা না, আমি মৌলিক জায়গায় আসি। ধরো আমাদের বিদ্যুৎ লাগবে, আমাদের অন্যান্য যানবাহন বলি, সব যা হচ্ছে স্বাচ্ছন্দ্য তো এসছে। বিজ্ঞানের আশীর্বাদে যেসব স্বাচ্ছন্দ্য হওয়ার কথা, স্বাস্থ্য মানে চিকিৎসা ক্ষেত্রে বলো, লেখাপড়ার ক্ষেত্রে বলো, মানে হাতে হাতে ফোন, সব কিছু হয়ে গেছে, কিন্তু মানুষের তারপরে মানুষের মিলছে না, আমার শান্তি হচ্ছে না, আমার চায় আরো। কেন? পুরো পৃথিবীর সাথে আমি যদি দেশটাকে আলাদা করি, আমাদের জাতিসত্তার কথা যদি বলি, সবকিছু মিলিয়ে এটা নিয়ে অনেকেই হাহুতাশ করে, অনেকেই খুবই কনসার্ন যে এর কি হবে। গেল শিক্ষা গেল, সবকিছু গেল, এবং আমাদের সংস্কৃতি নাই, ব্যাকবোন নেই, কিচ্ছু নেই, এবং পাসপোর্ট ইনভ্যালিড হয়ে যাচ্ছে। এই পাসপোর্ট, সবুজ পাসপোর্ট দিয়ে কেউ আর জায়গা দিবে না। এই যে একটা পরিস্থিতি হয়ে গেল, কারা করলো এটা? কেন হলো এটা? এটা আমাদের নিজেদের কমিউনিকেশনের কারণেই, অবভিয়াসলি। কারণ অনলি কমিউনিকেশন তোমার মনে হয়? কমিউনিকেশন সবচেয়ে বড় রোল এখানে প্লে করে, আমার অবজারভেশন। একটা দেশ স্বাধীন হলো, এতগুলো মানুষ নিঃস্বার্থভাবে প্রাণ দিয়ে দিল, এই দেশটাকে কতখানি ভালোবাসে। স্বাধীন হলো এক পক্ষ থেকে, সকল পক্ষ থেকে তো স্বাধীনতা আসেনি। আরো অনেক ধরনের পরে স্বাধীনতা থাকে। যেমন আমরা যেই ব্যবস্থায় আছি, যেই ইকোনমিক সিস্টেম যেটা চলছে, সেটা তো আমরা শুরু থেকেই একটা ভুল জায়গা থেকে আমরা আছি, যে যার কারণে আমাদের কমিউনিস্টরা কথা বলে এসছেন, সোশ্যালিস্টরা যারা কথা বলে এসছেন, এগুলো তো বোঝা গেছে এইসব কোনো ব্যবস্থা আসলে ওয়ার্কআউট করে না, প্র্যাকটিক্যাল না। সেইগুলো প্র্যাকটিক্যাল না। আমি আরেকটা কথা যদি বলি, যেটা নিয়ে তোমরা কাজ করো, যে আত্মার মুক্তির কথা যে বলো তোমরা, তাই না? চিন্তার মুক্তি, আত্মার মুক্তি। চিন্তা চর্চা হবে কখন? যখন তুমি চিন্তাটাকে তুমি মুক্তি দিতে পারবে, আদৌ চিন্তা চর্চা হবে না। তার সাথে আত্মার একটা, আত্মা বা মন যেটাই বলি না কেন, তার সাথে একটা লেনদেনের ব্যাপার তো থাকেই। খুব জটিল, অমীমাংসিত মনে হচ্ছে। হ্যাঁ, কারণ চিন্তা থেকে চিন্তার মুক্তি করা সম্ভব না। কোনো না কোনোভাবে তার একটা রিয়েলাইজেশন কোথাও না কোথাও থেকে যদি না ঢুকে, মানে একটা দ্বন্দ্ব শুরু হওয়ার একটা কারণ থাকে না, আমার আইডেন্টিটি হতে পারে, মানে পরম্পরা হতে পারে, একটা কোনো ভীষণ এমন একটা বড় একটা আমাদের প্রাকৃতিক দুর্যোগ হলে সবগুলোর পর আপস অ্যান্ড ডাউন হয়ে গেল মনে করো। হ্যাঁ, তখন থেকে মানুষ হঠাৎ করে দেখা গেল যে আর মাথা থেকে চিন্তা করতে, তখন বুক থেকে চিন্তা করে, মানুষের একটা প্রকৃতিগত চেঞ্জ হয়ে গেল। একটা দেশের স্বাধীন হলো, ভালোই তো ছিল সবকিছু আস্তে আস্তে। হ্যাঁ, মানে মানুষের ধরনও বলছি, ক্ষমতায় যারা ছিল বা অন্য যারা, ওদের কথা আমি টানছি না, ওরা ওদের মতো সবসময় থাকে, ওদের কাজই হচ্ছে রক্ত চুষে খাওয়া, ওটা করে, এটা অন্য কথা। আমি বলছি যে সাধারণ, সেটাও বা কেন করবে সেটাও আমাদের প্রশ্ন করতে হবে। হ্যাঁ, করবো, সেটা করবো। আমি বলছি একেবারে ধরো যারা আমরা সাধারণ, মানে আমি যদি একটা আমার স্মৃতি থেকে একটা কথা বলি তোমাকে, যে একটা সময় ছিল যখন দেখতাম পল্টনে, আমি একটা কাজের জন্য গেলে দেখতাম, যখন প্রোটিন হাউস নামে একটা ইয়ে ছিল, তোমার একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল, ওদের ঠিক ওদের সামনে একটা বেশ বড় অ্যাকুয়ারিয়াম ছিল, এবং তাজা মাছ সাঁতার কাটতো। দেখলো অফিস থেকে ফেরার পথে অনেক মানুষ ছিল যারা দাঁড়িয়ে দেখতো। আমার কখনোই মনে হয় ওদেরকে দেখে
মনে হয় যে মাছটা আমাকে কিনে খেয়ে ফেলতে হবে। তখনও মাথার মধ্যে ছিল না যে কেউ ব্যাংকের লোন নিয়ে বিদেশে পালিয়ে চলে যাবে। হ্যাঁ, এবং তাদের মধ্যে গর্ব থাকে, তাদের লজ্জাও থাকবে না, তাদের কিন্তু ছিল না, থাকার কথা না, তাই না? এরকম ধরো আমরা দেখতাম যে নিউজ পেপার পড়ে মানুষ মনে করে যে ইয়েতে দেয়ালে লাগানো। তো এগুলো তো চর্চাগুলো তো আস্তে আস্তে এখন কি হয়ে গেছে, এখন ধরো মানুষ খুব পার্সোনালাইজ করার চেষ্টা করে। তাহলে একটু দোকানদার বেরিয়ে মাছগুলো নিয়ে হয়তো চলে যাবে কেউ। হ্যাঁ, তো এই যে একটা মানে কি বলবো, যে অনিশ্চয়তা, একটা অদ্ভুত একটা পরিস্থিতি হয়ে গেল, এই সাইকোলজিক্যাল এফেক্টটাই আমার কাছে সবচেয়ে বড় মানে প্রশ্ন মনে হয় আমার কাছে। ধরো যে আমি যে কয়েকদিন আগে বিদেশ থেকে আসলাম, তুমি হয়তো দেখো যে ল্যান্ড করার সাথে সাথে কিছু বলার আগে সব জন দাঁড়িয়ে যাবেন, পারলে নেমে যাবে তখনই। এই যে অস্থিরতা, এই যে সব কিছু দৌড়ানোর একটা প্রবৃত্তি, হঠাৎ করে কোত্থেকে হলো এটা? আসলে আমরা যদি একদম রুটে যাই, সব যে সমস্যাগুলো আমরা, তুমি আমার ধারণা তুমি ঠান্ডা, তোমার অবজারভেশন খুব ভালো, তো আমি শুনতে চাই, জানতে চাই, এটা আমার খুব ভেতর থেকে প্রশ্ন। হ্যাঁ, যদি আমরা একদমই রুটের দিকে তাকাই, আমাদের ইনস্টিংক্ট অনুযায়ী আমরা ফাংশন করছি, কিন্তু আমরা যেহেতু আবার সমাজেরও একটা ব্যবস্থা করেছি এবং যেইভাবে আমাদের সমাজ ব্যবস্থাটা ডেভেলপ হয়েছে, এবং তার পাশাপাশি যে গ্লোবালি আমরা যে কানেক্টেড হলাম, এটারও যে একটা ইকোনমিক্স, তারপর আর অন্য বিষয় আসে যে একটা কানেকশন এবং এটার একটা চাপ, সেটা সবাই সব জায়গায় সেটা এটার সাথে কোনো সংযোগ করতে পারছে না। আর আমরা ওই ইনস্টিংক্টের জায়গা থেকে যখন আমরা কালেকটিভ জায়গায় যখন আমরা মানুষজন একসাথে বাস করি, সেইটার কি ব্যবস্থা হবে বা কিভাবে সেটা ফাংশন করবে, সেইটারও আমার মনে হয় খুব একটা এটা নিয়ে আলোচনাও হয় না এবং সেটার দিকে তাকানো হয় না। এটার কারণে কে কতটুকু চাইবে, কতটুকু তার প্রয়োজন, কিভাবে এই সমাজে আমরা প্রত্যেকের সাথে ফাংশন করব, সেগুলো নিয়েও আলোচনা হয় না। সমাজের ভূমিকা, দায়িত্ব, হ্যাঁ, সবকিছু মিলেই। যেমন আমি পঞ্চগড়ে গেছি জাস্ট 3 দিন আগে, হুট করেই যাওয়ার পরে আমি ওখানে এয়ারপোর্ট থেকে নেমে আমি বাসে করে প্রথমে যাই যেখানে যাওয়ার, সেখান থেকে পরে ঘুরতে যাওয়ার জন্য একটা গাড়ি ভাড়া করি। তো তখন ভাবলাম যে কি সুন্দর, আমি একটা স্টেশনে গেলাম, একটা জায়গায় যেখানে সব গাড়িগুলো ভাড়া পাওয়া যায়, এবং ওখান থেকে ভাড়া করে খুব সহজে ঘুরে চলে আসলাম। আমি তখন ভাবলাম এই যে যদি পঞ্চগড়ের এখানে অনেক ধনী লোক আছেন, প্রত্যেকেই যদি একটা করে গাড়ি কিনে বাড়িতে রেখে দেন, তাহলে সেটা একটা অপচয়, পৃথিবীর উপর একটা চাপ। আর কি সুন্দর, এসেই আমি একটা ভাড়া করে নিলাম, যার যখন প্রয়োজন, যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী ভাড়া করে নিয়ে সে ব্যবহার করলো, আবার সেটা ফেরত দিল। তো এইরকম যদি সমাজেরও অনেক ব্যবস্থা থাকে, অংশগ্রহণমূলক যেটাকে বলি আমরা, হ্যাঁ, তো এরকম অনেক কিছু, এটা একটা ছোট্ট এক্সাম্পল। তো এরকম যদি থাকে তাহলে আমরা খুব সহজেই আমরা, তাহলে তো তুমি যেটা বলছো, তাহলে তো ধরো একটা চর্চা, ধরো জাতিগত বৈশিষ্ট্য কি হবে, কাউকে না আপনাকে উদ্যোগটা নিতে হবে, কারণ অনেকগুলো জাতির বৈশিষ্ট্য থাকে, শুরু থেকেই থাকে, ঐতিহ্য থাকে। আমাদের তো ঐতিহ্য নিয়ে হাহুতার আছেই। তুমি খেয়াল করে দেখো যে অন্যান্য দেশের ক্ষেত্রে কি হয়, তার রিফিউজি হচ্ছে কোনো একটা ঘটনা, যুদ্ধে বা কোনো কিছু কারণে, আমাদের দেশের মানুষ নিজের দেশ থেকে চলে যেতে চায়, রিফিউজি হতে চায় তারা। কারণ আমাদের তো কোনো ওইভাবে কোনো সোসাইটি নেই। আপনি যদি তাকিয়ে দেখেন সারা বাংলাদেশের দিকে, এমন কোনো জায়গা, আমাদের ঢাকার বাইরে গ্রামাঞ্চলে আছে না, আছে তো আছে, কিন্তু সেখানে সবাই তো ইন্ডিভিজুয়ালি ফাংশন করছে। সোসাইটি বলে সবাই একসাথে জড়ো হচ্ছি কোনো এক জায়গায়, কোনো একটা নিয়ম, মানে বিরোধ বেশি। হ্যাঁ, বিরোধ বেশি, ছোট ছোট ইস্যু নিয়ে বিরোধ তাদের মধ্যে। আমরা সবাই, আমি আমাদের গ্রামে দেখলাম যে মোনাজাত করবে কি করবে না, এটা 2 গ্রুপ। হ্যাঁ, মানে কোনো না কোনো একটা সব জায়গাতেই থাকে ট্যাগিং। মানুষের থাকতে পারে ডিফারেন্সেস, কিন্তু আমার কতটুকু সম্মান করতে হবে আরেকজনের ডিফারেন্সেস, সেই বোধ গুলো তো আমাদের শেখার প্রয়োজন। আমি যদি এখন এই আলোচনাটুকু যদি তাহলে তুমি আমাদের জাতিগত বৈশিষ্ট্য বলতে তুমি এখন কেমন দেখছো, তোমার কি মনে হয় এদের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ আসলে যেইভাবে যাচ্ছে সেইভাবে ডেফিনেটলি একটা ভালো একটা সাফারিং এর মধ্যে দিয়েই মানুষজন যাবে। কারণ মানুষ খুব বেশি সাফার না করলে, তার একদম ভেতরে যদি তার টাচ না করে, সে তখন অবধি সে ওয়েট করে, যেটা আসলে, যেহেতু তুমি একটা প্রতিষ্ঠান চালাও, আমার প্রশ্ন হচ্ছে যে এই জাতি যে জ্ঞান প্রিয় না, এটা আমরা জানি। অল্প জ্ঞানী তারা ফুটানি করতে পছন্দ করে, কিন্তু তারা কি ধ্যান প্রিয়? ধ্যান প্রিয়, আমার মনে হয়েছিল যে অনেক ধ্যান প্রিয় মানুষ থাকবে, কিন্তু মানুষ খুব অতটা না যতটা আমি ভেবেছিলাম যখন আমি প্রথম শুরু করি। খুবই কম মানুষ ধ্যানের, জেনারেশন ওয়াইজ তাও ওরকম খুবই কম। মূলত এখন ধ্যান যেই জায়গায় মানুষ নেয় সেটা হচ্ছে কোনো প্রবলেম হলে ধ্যান করে, কিন্তু কোনো প্রবলেমের জন্য আসলে মূলত ধ্যানের শুরু হয়নি।
ধ্যানের শুরু হয়েছিল যে মানুষের যখন সব সুখ শান্তি পাওয়া হয়ে গেছে, খুঁজবে তখন মানুষ, হ্যাঁ, যে আমার নিজেকে খোঁজা, সেটা একদমই খুবই সবকিছু শেষ। তার মানে কি জাতি নিজেকে খোঁজার প্রয়োজন নেই, এখন ওই জায়গা থেকে দেখছে না ধ্যানকে মূলত দেখছে হচ্ছে যে অন্য কিছু একটা প্রবলেমকে সলভ করার জন্য সে মূলত ধ্যান করে। খুব কম মানুষ আছে যারা আমি বলবো যে তার যে ডিজায়ার্স কমপ্লিট ফুলফিলড এবং আমার খুব প্রশ্ন জাগে। দেখো ইউরোপে গেলে ওদের ঠান্ডা বরফ পড়ে, অনেক এত চমৎকার আমাদের প্রাকৃতিক বৈশিষ্ট্য, ধরো 6টা ঋতু আছে, প্রভাবটা একটা কোনো জায়গা থেকে আসতে তো হবে। প্রকৃতির প্রভাব দিচ্ছে না, আমাদের প্রাকৃতিক দুর্যোগ খুব বেশি হয়, খুব বেশি তো হয় না। আমাদের মাটি উর্বর, হ্যাঁ, এবং মানে চাইলেই মানুষ কিন্তু হ্যাপি থাকতে পারে। সেখানে আমরা কেন হ্যাপি হতে পারি না, বিগ কোশ্চেন কিন্তু আমার কাছে, তাই না? হ্যাঁ, অবশ্যই আমাদের মানে এডুকেশন সিস্টেম যেটা আমরা যদি বলি দুটোই, যেটা হচ্ছে বাড়িতে এবং বাইরে যেটা স্কুলে, দুটোই তো আমাদের আরো ভালো করে দেখা উচিত, যে বিবেচনা করা উচিত যে আসলে কি ভালো ছিল এক সময়। আমি বলবো না খুব ভালো ছিল, ভালো যদি থাকে তাহলে তো এই অবস্থায় আমরা আসতাম না। নিশ্চয়ই ওখানেও অনেক কিছুর প্রয়োজন ছিল, আরো ফাঁক ছিল, অনেক ফাঁক আছে, এখনো আছে, আমরা অনেক কিছু শিখতে পারি। বন্টনের ফাঁক তো মনে হয়, মনে করো একটা হতে পারে, আমার যেটা মনে হয়েছে, ধরো বীরত্ব একটা জায়গায় শুরু হয়, একটা হচ্ছে সম্পত্তি বন্টন যেটাকে বলি আমরা, সম্পত্তি বন্টনের জায়গাতে ডেফিনেটলি আমাদের জেন্ডার পলিটিক্স আগাগোড়াই ছিল, হ্যাঁ, এবং টু সাম এক্সটেন্ট যেটা হতো, বাবা মারা আসলে সম্পত্তিটাকে মানে বন্টন করে যেতেন না, এবং অধিকাংশ ক্ষেত্রে বাবা মারা যাওয়ার পরে লাগতো গন্ডগোল, মানে ছিল ভাই বোন সব, পরে হয়ে গেল চিরশত্রু, কিভাবে কাকে কে ঠকাবে, এখান থেকে একটা হতে পারে। এখান থেকে সোসাইটিতে অদ্ভুত বিদ্বেষ শুরু হলো, কারণ বিদ্বেষ শব্দটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ধ্যান করতে না পারার সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে ঘৃণা আছে প্রচন্ড রকমের। হ্যাঁ, আমি দেখি কি সব রিল দেখায়, কিছু হয়নি ধাম করে মেরে দিল, এটা করে দিল, ওটা করে দিল, আর কুপিয়ে মারছে, এটি কি ভয়াবহ। হ্যাঁ, এবং আবার সিনেমা বানাচ্ছে এগুলো নিয়ে সবকিছু, এটা কি সবচেয়ে বেশি মার্কেট, মানে মার্কেট, এটা কি পুঁজি বিনিয়োগ করছে এখানে। তো আমার একটা প্রথম দিকে মনে হতো আগে যে, যেহেতু আমাদের হিরো নাই, দেবদাসকে হিরো বানিয়েছিল সবাই, একটা পরাজিত মানুষ যার কোনো মানে কোনো অ্যাচিভমেন্ট নেই, হ্যাঁ, দুঃখবোধ, সবকিছু হারিয়েছে, ওটাই তার মানে তার হিরোইজম। হ্যাঁ, নেতিবাচক জায়গাটা কি হয়ে গেল, সবকিছু হয়ে গেল, এই যে ডার্ক সাইকোলজি যেটাকে বলি আমরা, হ্যাঁ, বুঝে যে ভেরি বিগ প্রবলেম, বিরাট প্রবলেম। এবং আমাদের বাচ্চাদের জন্য আমি অ্যালার্মিং আমি মনে করি, বুঝছো, কারণ ধরো পলিটিশিয়ানরা, তাদেরকে তো কথা শুনতে হয়, তারা কথা বলে বাচনভঙ্গি, তাদের যে একটা থাকে না, ওই যে আমরা যেটাকে বলি যে ভাগ্যিতা যেটাকে বলে আর কি, যে প্র্যাকটিস করে বক্তৃতা, তো আমাদের হ্যাঁ ওটারই, এটা খুব সুন্দর করে কথা বলে, শুনতে মন্ত্রমুগ্ধ হয়ে যায় আমরা শুনলে পরে, সেই চর্চাটা তো নাই। হ্যাঁ, আমাদের গান টানের ব্যাপারেও ধরো অলরেডি কি হবে না হবে আমরা জানি না, সবকিছু মিলিয়ে। হ্যাঁ, তো আমাদের ওই জায়গাটাতে আমাদের যেটা প্রফুল্ল থাকার যে একটা মানে উপায় আমরা খুঁজতে পারতাম, প্রকৃতি দিচ্ছে, কিন্তু কোথায় আটকাচ্ছে? বিরোধে আটকাচ্ছে, আমরা অনেক ডিজায়ারে আটকে যাচ্ছি। আমাদের এত বেশি চারপাশে অনেক কিছুর কারণে আমরা এত বেশি ডিজায়ারিং মেন্টালিটি ডেভেলপ করেছি যে আসলেও আমাদের যেগুলোর প্রয়োজন, এখন মনে করেন ডিজায়ার যদি সবার হয়ে যায়, সবাই লুটপাট করবে, তার কি দ্বৈত সত্তা সবার? তা তো অবশ্যই, কারণ সে সত্তা ভয় পায়, এক সত্তা ভয় পায় না, থাকে অনেক অনেক কিছু তার মধ্যে চলছে। সে স্প্লিট, মানুষ প্রত্যেকেই স্প্লিট, সে নিজের সাথে নিজের যে একটা সম্পর্ক, মানে কিছুটা ওই যে আমি যেমন প্রথম যখন যেতাম, আমি দেখতাম যে আমার সাথে তর্ক লেগে সব ব্রিটেনের বাংলা রেস্টুরেন্টগুলোতে, যে বার থাকবে, সবই থাকবে, আবার নামাজ কালাম পড়বে, সব মানে থাকে না, ধর্মচর্চা হচ্ছে, আবার মানে বলছে এটা করা ঠিক না, স্ববিরোধিতা যেটাকে বলি আমরা। হ্যাঁ, মানে আমার টু সাম এক্সটেন্ট কখনো কখনো মনে হয় যে হয়তো বা এর বড় কারণ হচ্ছে স্ববিরোধিতা। মুখে যেটা বলছে সেটা আমি মানি না আসলে, সেটা আছে, সেটা তো আছে। হ্যাঁ, আর এই কারণে তুমি দেখো এত ক্লাব, এই যে নিশি যাপন, তাদের যে নৈশ চর্চা, সেটা থেকে শুরু করে ইভেন ইফ আমরা অ্যাডাল্টি নিয়ে এত কথাবার্তা বলি, সবকিছু মিলিয়ে, হ্যাঁ, কিন্তু উই আর ভেরি মাচ ওপেন ইন এ সেন্স, কিন্তু সোশ্যালি আমরা কিন্তু চুপ, এটা খারাপ, এটা খারাপ, এটা খারাপ, এর বড়দের ছোটদের নানান রকম করে রেখেছি আমরা, এবং ছবি দেখতে দিই না, এটা দেখতে দিই না, ওটা দেখতে দিই না, আবার দেখতে দিচ্ছি। এই যে স্ববিরোধিতা, মানে আমি তোমার সাথে এতগুলি কথা বলছি একটাই কারণে, কারণ তোমাকে আটকানোর চেষ্টা করছি, তুমি কোনটা যে আমাকে অনেক কিছু বলো, আমিও বুঝতে চাই, সেটা হচ্ছে যে ধ্যান না করতে পারার কারণটা আসলে কি। ধ্যান না একটু আর রুটে যদি যায়, তুমি রুটে গেছো, একটু আমরা যদি ডায়াগনোসিস করার বইতে তুমি বলো যে এইগুলো হতে পারে,
না, মানুষ যেই পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছে, তার নিজের যতটুকু সময়, ব্যস্ত অস্থিরতা, অবশ্যই ব্যস্ততার কারণে অস্থিরতা শুরু হয়েছে। ব্যস্ততা ভালো জিনিস না, ব্যস্ততা ভালো, কিন্তু কতটুক সময়ের জন্য ভালো আর কতটুকুর জন্য তার নিজের একটা রেস্ট প্রয়োজন, সেটারও তো তার কোনো ধারণা নাই। মানে ব্যাপারটা এরকম যে আমার চোখে একটা দৃশ্য ভাসলো, সকালে হাঁটতে যাচ্ছিলাম, সেদিন বিদেশি দুটো কুকুরকে নিয়ে যাচ্ছিল, দেশি কুকুরটা অনেকক্ষণ পায়চারি করে অনেকক্ষণ তাড়া দিয়ে গেল, কি ভাও ভাও করলো, কিন্তু কাছে গেল না, কিন্তু অনেকক্ষণ হাঁপাতে, মানে নিরর্থক দৌড়ালো। ব্যাপারটা এরকম কিছু না? হ্যাঁ, তাই আমরা কন্টিনিউয়াস ব্যস্ত, এবং আমাদের একটা মাথার মধ্যে ঢোকানো হয়েছে যে আমাদের কিছু না কিছু কন্টিনিউয়াসলি করতে হবে। রেস্ট বলে বা নিজের সাথে সময় কাটানো বলে যে একটা বিষয় প্রয়োজন, এবং আদর্শিক প্রয়োজনটা কি বলো তো একটু বুঝি আমাকে। সেটা হচ্ছে যে আমি যে এই পৃথিবীতে এলাম, সে কেউ তো আর ওই প্রশ্নই করে না। মৌলিক যে প্রশ্নগুলো মানুষের ছিল, আমি কে, আমি কোত্থেকে এসেছি, কোথায় যাচ্ছি, একদম বেসিক প্রশ্নগুলো, সেগুলো উত্তর মানুষ আরেকজনকে করেই সবচেয়ে বড় ভুল করেছে। সেগুলো আরেকজনকে প্রশ্ন করার মতো না। প্রশ্ন, এই উত্তর নিজেকেই খুঁজতে হবে, এই উত্তর নিজেকেই খুঁজতে হবে, এই প্রশ্নগুলো নিজের। কারণ অন্যকে জিজ্ঞেস করছি কেন? দায়ী করার জন্য। অন্যকে জিজ্ঞেস করছি দায়ী করার জন্য, রেসপন্সিবিলিটি আরেকজনের ঘাড়ে চাপাই। বা আর অন্যদের কাছে প্রশ্ন করার পরে ছোট থাকতে যখন মানুষ প্রশ্ন করে, সেটা ঠিক আছে, সেই প্রশ্নের উত্তর যেগুলো পেয়েছে সেগুলো তো ইনফরমেশন আর রিয়েলাইজেশনের মধ্যে বিলিভ করি কি করি না, কিন্তু হ্যাঁ, কিন্তু সেই ইনফরমেশন গুলো তো আরেকজনের রিয়েলাইজেশনের, সেটা তো আমার আর রিয়েলাইজেশন না। সেই ইনফরমেশন আমি নিতে পারি। এটা খুব ভালো একটা শব্দ বলছে, উপলব্ধি। আমার তো একবার মনে হচ্ছিল যে আমরা ধরো যারা কিছু মানুষরা তো প্রস্তাব করতে, কাকে করবো জানি না, যে একটা বছরকে উপলব্ধির বছর বলা হোক আর কি। সবাই রিয়েলাইজ করলো যে না, আমাদের ঠিক হওয়া দরকার। আমাদের এই সময় গেছে, করোনার সময় গেছে, কিন্তু মানুষজন কিন্তু অনেকেই উপলব্ধি করেছে অনেক কিছু। আই ওয়াজ ভেরি হোপফুল যে মানুষজনের একটা সময় এই করোনার কারণেই হোক, সেটা অনেকের ক্ষতিও হয়েছে, কিন্তু মনে হয় এই জাতীয় কোনো কিছু হয়েছে সারা পৃথিবীর মানুষ কিন্তু সবাই, হ্যাঁ সেটা হয়েছে অনেক দিক থেকে। মানে সবকিছু তারা একবারে সবকিছু ঠিক হয়ে যাবে না, কিন্তু অনেক মানুষ যে নিজের সাথে সময় কাটাতে পেরেছে, এতে তার রিয়েলাইজেশন এসছে অনেকটাই যে নিজের সাথে সময় কাটানোর প্রয়োজন। অনেক কিছু মানুষ শেখা শুরু করেছে, আমি যেমন শরৎ শেখা শুরু করেছি এই সময়। তো অনেক কিছু, হ্যাঁ অনেক না চলছে। তো অনেক কিছু মানুষের চেঞ্জ, অনেক পরিবর্তন এসছে, কারণ সেই সময়টা পেয়েছে বাই ফোর্স, যে ঘরে বাইরে আর যাওয়া হবে না, অনেক অ্যাক্টিভিটিস। শুনেছি কি জানো, ওই সময় প্রচুর অমীমাংসিত সম্পর্ক, সে দাম্পত্য বন্ধুত্ব যেতেই হোক না কেন, সেগুলো নাকি অনেক কিছু সমাধান হয়ে যাবে, বিকজ তখন কিছু করার ছিল না। হ্যাঁ, কিন্তু সমাধান নাকি আর শেষ পর্যন্ত টিকে নেই বেশি দিন। হ্যাঁ, কারণ আবার সে জড়িয়ে পড়ে সেই ব্যস্ততায়, এবং সেই ব্যস্ততা শব্দের ব্যস্ততা নিয়ে তোমার এত আমার ব্যস্ততা। হ্যাঁ, আমি ব্যস্ত থাকি যে না, আমিও ব্যস্ত, আমিও ভালো জিনিস। হ্যাঁ, কিন্তু আমি যখন ব্যস্ততা, আমি যখন বিজি বলো না, বলে অ্যাক্টিভ। হ্যাঁ, কিন্তু আমি যখন ব্যস্ততা শব্দটা ব্যবহার করছি, আমি সক্রিয়, আর হচ্ছে অর্থহীন দৌড়ানো, তিনটাকে আমরা আলাদা করে ফেলি। হ্যাঁ, কিন্তু আমি বলছি, আমি শব্দটা ব্যবহার করতে হচ্ছে এই এক্সট্রিম, যেই অর্থহীন দৌড়ানো, তার কাছে তো আর অর্থহীন না, সে মনে করছে যে আমার এটা প্রয়োজন। কিন্তু আমি যখন ব্যস্ততা শব্দটা ব্যবহার করছি, আমি বলছি যে সকল সময়ের যে ব্যস্ততা, অল দ্য টাইম, যে সেটা সে শুধু কাজ করছে যখন ফিজিক্যালি বা চিন্তার জায়গা থেকে যখন করছে, শুধু সেইগুলো না, তার বাইরে যখন সে তার রেস্টের সময়টাও যখন তার মস্তিষ্ক কন্টিনিউয়াসলি সে এঙ্গেজ রাখছে, সেটা প্রচন্ড পরিমাণের ক্ষতি। এখন মনে করো পৃথিবীতে এরকম কিছু মানুষ ছিল দেখে অনেক কিছু আবিষ্কার হয়েছে। হ্যাঁ, সেটা ভালো, যারা ক্রিয়েটিভ তারা অনেক ইনপুটসও দেয় পৃথিবীতে, কিন্তু তারা যদি রেস্টের পিরিয়ডটাও যদি রাখতো, ফর্মুলাটা বলো তো কি হতো, অল্টারনেটিভ কি? এইটাই, যেরকম আমি এখন বসে আছি, আপনিও বসে আছেন, আমরা তো আর পা নাড়াচ্ছি না, আমরা তো আর দৌড়চ্ছি না এখন। এক্স্যাক্টলি সেই রকম, যে যখন আমি হাঁটবো তখন আমি পায়ের ব্যবহার করবো, যখন আমি হাঁটবো না তখন আমি পায়ের ব্যবহার করবো না। সেই একইভাবে মস্তিষ্কেরও যে একটা সময় রেস্টের প্রয়োজন পড়ে, সেটা কেউই দিচ্ছি না আমরা, এবং সেটাকে অ্যাড্রেসও করছি না, সেটাকে বুঝতেও পারছি না যে সেটা উপকার। ওরা মনে করে ঘুমটা কি শুধুমাত্র জেগে থেকে যে ঘুমানো যায়। হ্যাঁ, এবং ঘুমের সময়টাও তো আমরা সেই রেস্ট পাচ্ছি না, কারণ আমরা ওই ব্যস্ত জায়গা থেকে যখন ঘুমোতে যাচ্ছি, তখন সেই ব্যস্ততাটা ঘুমের মধ্যেও যাচ্ছে, আমরা চিন্তার মধ্যে থাকছি, স্বপ্ন দেখছি। আমার তো মনে হয়, দেখো এই ক্ষেত্রে আমার কাছে ধ্যান হচ্ছে এক্স্যাক্টলি ইকুয়ালি ইম্পর্টেন্ট অ্যাজ ফুড, ইটিং ফুড।
শরীরে যেরকম আমাদের খাবার প্রতি 3 বেলায় আমরা যেরকম খাবার দিই, 4 বেলা খাবার দিই, যেইভাবে আমাদের ক্ষুধা লাগলে আমরা যেরকম ভাবে আমরা পাগল হয়ে যাই খাওয়ার জন্য, এক্স্যাক্টলি ওই রকম যদি আমরা মস্তিষ্কের রেস্ট যদি আমরা না দিই, আমরা পাগল হচ্ছি, সেটা আমরা ধরতে পারছি না। ধ্যান বললে তো ওই গৌতম বুদ্ধের কথা মনে হয়, বোঝা যাচ্ছে একটা ওরকম একটা মনে, ব্যাপারটা তো তা না। আমি যদি তোমাকে বলি, দেখো আমি একটা দৃশ্য চোখে বাসলো, আমি জুম্মার দিনে নামাজ পড়তে চাই মসজিদে, আমাদের যেটুকু ফরজ নামাজ থাকে 2 রাকাত হয় তো, তারপরে মানুষ শেষ হওয়ার পরে যে দৌড়টা দেয়, মানে আমি এসছিলাম পড়তে, এটি সে দৌড়াবো, চলে যাবো। হ্যাঁ, আমি ওই ফ্লাইট একই রকম মনে হয় আমার কাছে, যে আমি কিছুক্ষণ বসলাম, ভাবলাম আমার মনটা কোথায় এখন আছে, এই যে স্থিরতা, সবকিছু মানে জনসংখ্যা একটা বড় ইস্যু আমি মনে করি, যে বিশেষ এত বিপুল জনসংখ্যা মানুষের মধ্যে একটা কিভাবে বেরোতে পারবো কিনা আদৌ, মানুষ কম হলে তো মানুষ রিল্যাক্স থাকতে হয়তো বা আসতে পারো, কিন্তু এটা তো বাড়বে আর আসতে দিনে দিনে, এবং আমাদের ওরকম অভিভাবকও নেই রাষ্ট্রীয়ভাবে, ওরকম ভাবে গ্লোবালিও নেই। গ্লোবাল আমি বাদ দিলাম। দেখো আমি গ্লোবালের দিকে যাচ্ছি না, কারণটা কি, দেখো পৃথিবীর সভ্যতা যখন বিবর্তনটা হয়েছে তখন তো আসলে কমিউনিটি বেসড হয়েছে, তখন তো গ্লোবালাইজেশন কিছু ছিল না। এক একটা কমিউনিটি তাদের পারস্পরিকভাবে তার নিজেদের কমিউনিটিকে অংশগ্রহণমূলক একটা কিছু দিয়ে তারা গ্রো করে গেছে, তাদের কালচার ডেভেলপ করেছে, তাদের একটা বৈশিষ্ট্য তৈরি হয়েছে, চারিত্রিকভাবে জাতিগত বৈশিষ্ট্য তৈরি হয়েছে, সেই বৈশিষ্ট্যটাকে আমরা এখন মিউজিয়ামে দেখি, এই তো আর তো কিছু না। এবং তার মধ্যে অতি ইতিবাচক অসংখ্য জিনিস আছে, রাইট? কিন্তু আমরা কথা বলছি নেতিবাচক প্রভাব নিয়ে, তাই তো। এবং নেতিবাচক প্রভাবটাকে আমরা বের করার জন্য আমরা আগে তো উৎসাহটা পেতে হবে, যে আমি এটাকে নেতিবাচক চিহ্নিত করতে হবে, যেটা ভালো হচ্ছে না। আমি যদি না মানি এটা ভালো, মানে খারাপ জিনিস, তাহলে কিছুই করবো না আমি। হ্যাঁ, তো ওই জায়গাটা উপলব্ধির কথাটা আমার কাছে মনে হচ্ছে, যে সবকিছু মিলে যদি এই চ্যাপ্টারটাকে একটা জায়গায় যদি আমরা কনক্লুড করি, যে মানে দেখো আমরা তো এন্ডলেস সিটি নিয়ে কথা বলতেই পারি, তার মানে তোমার মতামত অনুযায়ী যদি আবার ওই মহামারী একটা আসে, এছাড়া উপলব্ধির কোনো সুযোগ নেই, বা দুর্যোগ কিছু একটা হয়, তখন হয়তো ভাববে যে উপলব্ধি করা, আদারওয়াইজ কোনো ভাবার কোনো সম্ভাবনা আছে আমাদের একজন আরেকজনকে রিমাইন্ড করার, এছাড়া আর কোনো সম্ভাবনা। কিভাবে? আমি চাই না যে আমার লাইফ টাইমে সবকিছু সুন্দর হয়ে যাক। আমি আগে ভাবতাম, সবাই ভাবে যে সুন্দর একটা পৃথিবী চাই, কিন্তু পৃথিবী তো আজকের না, শুধু পৃথিবী তো হাজার হাজার। সুন্দর পৃথিবী বলতে তোমার ডেফিনেশনটা বলো। আমরা তো যেমন সিভিলাইজেশন ওয়ার্ডটা আমরা ব্যবহার করি, কিন্তু আমরা তো সিভিলাইজড কখনোই সম্পূর্ণরূপে ছিলাম না, এটা একটা ধারণা, আমরা ওটার দিকে যাচ্ছি, এবং এটা কন্টিনিউয়াসলি একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবে। আমরা ভুল করব, আমরা ভুল শিখবো, আবার ঠিক করব। তো আমি কখনোই আমি বলবো না যে একদম সম্পূর্ণরূপে 100% আমরা একেবারে ওই পয়েন্টে এসেছি যেখানে সবকিছুই সুন্দর ভাবে চলছে। কন্টিনিউয়াসলি একটা কোথাও না কোথাও ঠিক করার বা সুন্দর করার জায়গা, স্কোপ থাকবেই, মানুষ দেখতে পাবেই যে আরো বেটার করা যায়। তো এটা চলুক, আমরা কিন্তু আমাদের কনসার্ন কিন্তু ওইটা নিয়ে, ওই প্রবৃত্তিটা নিয়ে, আগ্রহটা নিয়ে, সুন্দর করা লাগবে। কেন বললাম কথাটা সুন্দর পৃথিবী বলতে, আমি যেটা বুঝি সেটা হচ্ছে অংশগ্রহণমূলক, যদি আমাদের পার্টিসিপেটিভ সোসাইটি যদি হয়, প্রত্যেকে প্রয়োজনের প্রতি সমান শ্রদ্ধাশীল, একজন বয়োজ্যেষ্ঠ জানে যে একটা শিশুকে তার মতো করে পৃথিবীটা গড়ে দিতে হবে, একজন মধ্যবয়সী ভাবে ঠিক আছে তরুণীকে গড়ে দিতে হবে, যে যুবক যুবতী তারা ভাবে এরকম যদি ব্যাপারটা হতো তাহলে হতো, কিন্তু আমাদের ব্যাপারটা তো সেরকম না। আমরা যদি তাকিয়ে দেখো, এখনো পর্যন্ত আমাদের দাপট হচ্ছে বয়োজ্যেষ্ঠদের, তাদের আয়ু বেড়ে গেছে, তারা যা ভাবে সেটাই ঠিক। তারা সকালবেলা গিয়ে বাসায় থেকে বেরোয় সকালে হাঁটতে, যে না আমার তো ডায়াবেটিস, আমাকে হাঁটতে হবে, মার্কেটের হেঁটে আবার দিয়ে স্টার কাবাবে গিয়ে নিহারি খায়, ঠিক আছে। এই তো ঘটনাতেই আবার এদের মধ্যে অনেকের বন্ধু বান্ধব দেখবে যে ব্যাংকের টাকা বিদেশে চলে গেছে, এই কালচারটা তো তারই তৈরি করে দিয়েছে, এটাকে তো আমরা দেখিনি জিনিসটা। তা আমার কাছে মনে হচ্ছে কোন একটা প্রজন্ম, বেশ লম্বা সময়ের প্রজন্ম, এরা রাজনীতির সাথে, সমাজের সাথে, ব্যক্তিগত সম্পর্কের সবকিছু প্রতারণা করেছে। এটা আমার কাছে মনে হয়েছে যে সেই কারণে আমাদের এই যে আজকের যে বিপুল অস্থিরতা, এই যদি এমন হতো যে আমাদের বাংলাদেশের মনে করো 60 বছরের উপরে লোকদেরকে কোনো কিছু ভূমিকা পালন করতে দেওয়া হবে না, তাহলে হয়তো অনেক কিছু ঠিক হতে পারে। তার লালসা তাদের সবচেয়ে বেশি, তারা সম্পত্তিকে ঠিক মতো দিয়ে দেয় না, তাদের ছোটোখাটো জমিটা দিয়ে ডেভেলপারকে দিয়ে তারা অনেক কিছু চায়, এদের এত চাওয়া, এদের বাঁচতে চাওয়া বেশি, তাদের সব কিছু চায় তারা। হ্যাঁ, ক্ষুধাটা মিটেনি তাদের, এবং তাদের অনুসরণ করছে পরের গ্রুপ। হ্যাঁ, যে কারণে আমাদের পলিটিক্যাল কালচার বলি, আমাদের বিহেভিয়ারাল কালচার বলি, আমাদের এডুকেশনাল কালচার বলি, কোনো কিছুই আমাদের ডেভেলপ করছে না টু সাম এক্সটেন্ট, তাই না? কনসার্ন ওটা নিয়ে, এবং ওটা নিয়ে কথা বলছি। এবং যে কারণে তুমি বিশেষ একটা বিষয় নিয়ে কাজ করো, তো ওই জায়গায় আমি একটু যাই, যে ধরো আমার মাঝে মাঝে তোমাদের ওখানে গেলে মনে হয় যে ইয়াং জেনারেশন ইজ
ওরা বোধহয় বুঝতে পারছে, এবং আমি দেখলাম যে সবাই মেন্টাল হেলথ নিয়ে খুব বেশি কনসার্ন এখন। কনসার্ন সেটা সত্য, মেন্টাল হেলথ নিয়ে আমি বলবো না যে কনসার্ন না, কেন? কিন্তু যেই পরিমাণের শহরের মানুষ বা এই দেশের মানুষ, সেই জায়গা থেকে আমি বলেছি যে সংখ্যাটা খুবই কম। তুই যে কম্পারেটিভ অ্যানালিসিস করে এই রিজিয়নের সাথে অন্যান্য দেশের সাথে, আমাদের দেশটা কি মানে বেশি পিছানো মনে হয় এই কনসিয়াসনেসের জায়গা থেকে? কম্পেয়ার যদি করি, এখন কোন দেশের সাথে কম্পেয়ার করছি সেটা নিয়ে দেশের নাম না বলি, আচ্ছা, লোকজন অবশ্যই ট্যাগিং করতে বলবে আমাদেরকে। না, অবশ্যই আমরা অনেক দেশের চাইতে তো সার্টেনলি অনেক পেছনে। তার মানে এই জায়গাতে আসে যে গভীরভাবে চিন্তা না করার চর্চা, যেটা গভীরভাবে চিন্তা না করার চর্চায় আমাদের কি অর্ধেক জ্ঞান বা মূর্খতাই আমাদের কাল হলো? আমার মনে হয় না যে এই জাতির বুদ্ধির জায়গা থেকে মানে অ্যানালাইসিস বা অবজারভেশন করার ক্যাপাসিটি কম, আমার মনে হয় না। বাঙালিরা প্রচন্ড সেই দিক থেকে আমার মনে হয় যে অনেক অনেক বেশি তার। কিন্তু বুদ্ধির একটা কু বসাতে হবে আসলে সেইগুলো তো এখন চারপাশের আমাদের যে চর্চা, চারপাশের সেই চর্চার সাথে মানুষের একটা সামহাউ আশাবাদের জায়গাটা শুনি না, আশা অবশ্যই আছে। আমি শুনতে আমি বিশেষ করে নেক্সট জেনারেশন মেন্টাল হেলথ আশাবাদের জায়গাটা নিজে একটু অনুপ্রাণিত হতে, মানুষ চারপাশ থেকে ওই চাপের কারণে আসলে সেই জায়গায় আছে। কিন্তু সেটা উপায়টা কি? উপায় হচ্ছে যে আমরা একজন আরেকজনকে ইন্সপায়ার করব, যেটা করে যাচ্ছি। আপনি অনেক কাজ করছেন ইন্সপায়ার করার, আমিও চেষ্টা করছি। সো আমাদের এই কাজগুলোই বাড়িয়ে যেতে হবে। আমাদের আরো মানুষকে বলতে হবে যে দেখো, তোমার নিজের ভালো কোনটা সেটা নিয়ে একটু বসো, সিট উইথ ইয়োরসেলফ। এটার জন্য কি দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে? আমি দূরটাকে দেখতে হবে, দূর কাজটা দেখলেই না। আমি মনে করো আমি যদি ভিশনারি হই, আমি যদি মনে করো আমি ছোটবেলা থেকে চর্চা করেছি যে 5 বছর পরে কি করবো, মানে একটু লং টার্ম চিন্তা, সেটা না করলেও চলে। আমি যদি এই মুহূর্তে দেখি যে আমার কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা আমার ভালো লাগছে, কোনটা ভালো লাগছে না, এবং সেইগুলো আমি করবো। নিজের ভালো লাগে বেশি প্রাধান্য, ভালো লাগে খেয়াল করবো না, আরো বেড়ে যাবে। আমি যখন নিজেকে ভালোবাসতে শিখবো, আমি যখন নিজের যত্ন নেব, তখন আমি আরেকজনেরও যে যত্ন নিতে হয় সেই সেন্সটা ডেভেলপ করবে। আমি যদি নিজে আরামে থাকি, নিজেকে ভালোবাসি, আমি যদি সেলফিশ শব্দটা ব্যবহার করি, সেলফিশ বলতে মানুষ মনে করে কানিং, যেটা একদমই কমপ্লিটলি মিসইন্টারপ্রেটেড। অনেকে বলে যে তুমি নিজেকে ভালোবাসো, সেলফিশ। খুবই মিসইন্টারপ্রেটেড, রং কনেক্টেশন। আমি বলবো সেলফিশ প্রত্যেক মানুষের হওয়া উচিত। আমি যদি সেলফিশ হই, মানে পজিটিভ সেন্সে, সেলফিশ ওয়ার্ডটা কিন্তু পজিটিভ, সেলফ ইশ। ওকে, তো আমি যখন সেলফ ইশ হব, নিজের মধ্যে থাকবো। বাংলায় তো স্বার্থপরতা, সেটা যদি আমার নিজের ক্ষেত্রে থাকে, আমি স্বার্থপর, সেটা তো পজিটিভ। এখন স্বার্থপরতা মানে তো আমি অন্যের ক্ষতি চাই। আমরা শব্দার্থ না বুঝে আমরা যদি ব্যাখ্যা করি একটু দার্শনিক দিক থেকে দেখি আমরা, তবে তুমি কথা ঠিকই যে আমি যদি নিজে সুস্থ না থাকি, আমি কাউকে সুস্থ রাখতে পারবো না। এফ আই এম নট হ্যাপি, দেন আমি অন্যদের হ্যাপিনেসও বুঝবো। আর আমি যদি সারাদিন বলি যে অন্যের আমি উপকার করি, আর এই দিক থেকে নিজের কোনো যত্ন রাখছি না, নিজেকে ভালোবাসছি না, আসলে অন্যকে যে উপকার করছি সেটাও ইগোর জায়গা থেকেই হচ্ছে, কোনো না কোনো জায়গা থেকে। আমি অনেক বেশি করতে পারি। এখানে ধারাটা তো এনজিওরা চালায়, ওদের তো না, এমনিতেও মানুষ বিদেশের টাকা নিয়ে দিয়ে। আমাদের পরিবারেও যেরকম আমার মা আমার উপকারের জন্য সবসময় দেখতাম যে ভালো ফলগুলো আমাকে খাওয়াবে, পচা ফলগুলো সে নিজে খাবে। সেটা তো ঠিক না, সেটা ঠিক না। কারণ সে মনে করতে যে আমার সন্তানকে আমি ভালোটা খাওয়াচ্ছি, আমি খারাপটা খাচ্ছি। কিন্তু তারও খারাপ খাওয়ার প্রয়োজন নেই। তুমি সেগুলো ফেলে দাও, বা সেগুলো মানে তুমিও ভালোটাও খাও। তুমি যখন নিজেকে ভালোবাসবে, আমি তো তোমার কাছ থেকে শিখবো। তাহলে স্যাক্রিফাইসের যে স্যাটিসফ্যাকশন পাবে কি করে? স্যাক্রিফাইস করার কোনো আমার মনে হয় না, মানে এমন কোনো যদি জায়গা আসে যেখানে করে সে তৃপ্তি পাবে, সেই জায়গায় করুক। যেগুলো শুধু যেগুলোর প্রয়োজন নেই, যেগুলো না করলেই চলে, সেখানে আমার মনে হয় একদমই সেগুলো সেইভাবে করার দরকার নেই। কারণ হচ্ছে যে আমি নিজেকে যদি ভালোবাসতে শিখি, নিজে যদি আরাম করতে জানি, তখন আমি আরেকজনকেও আরাম করার যে একটা সময় দিতে হয়, বা আরেকজন কিভাবে আরাম করবে সেই জ্ঞানটাও আমার বাড়বে। ধরো তোমাকে একটা ধরো পাবলিক ডিমান্ড অথবা কোন একটা ক্ষমতা তোমাকে দায়িত্ব দিল যে ওকে, শিশু একটা গ্রুপ, শিশু কিশোর একটা গ্রুপ, তরুণ একটা গ্রুপ, যুবক যুবতী একটা গ্রুপ, এবং তারপরে মধ্যবয়স, তারপরে তোমার মধ্যবয়স যুবক যুবতী হয়ে গেল, এরপরে ধর পরিণত বয়স্ক যারা, তুমি এদেরকে প্রভাবিত করতে হবে। তুমি কোন গ্রুপটাকে বেছে নিবা সবার আগে? আমি বাঁচবো হচ্ছে একদমই যারা মাঝামাঝি অবস্থায় আছে। আমার ধরো শিশু কিশোর, দেন তরুণ তরুণী, যুবক যুবতী, এবং তারপরে হচ্ছে পরিণত বয়স্ক।
মাঝামাঝি যারা আছে তাদেরকেই বেছে নেব, যুবক যুবতী। হ্যাঁ, কারণ তারাই সবচেয়ে বেশি ভালনারেবল জায়গায় আছে, এবং তারা যদি বুঝতে পারে তখন তাদের যে ছোটরা যারা আছে তাদের যত্ন তারা খুব সব। তার মানে কি আমি হেলাল হাফিজের কবিতাটা কি ব্যর্থ হলো যে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় আসলে না? ব্যাপারটা তাই মনে হচ্ছে আমার কাছে, কারণ আমরা তাই জানতাম সবসময়। কারণ এখানে এইটা খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু আমি মনে করি, যে আসলে তারুণ্য পর্যন্ত একটা সার্টেন লেভেলে ম্যানেজ করতে পারছে, এই দিক বিদিক শূন্য হয়ে যাচ্ছে ওই পরের বয়সটাতে গিয়ে, কিন্তু আসলে ওখান থেকে সর্বনাশটা হচ্ছে। তাই কি মনে হয় তোমার কাছে? ছোটবেলায় একদমই, অবশ্যই যারা একদমই ছোট তাদের কিন্তু ডেফিনেটলি আমাদেরকে শিক্ষা দিতে হবে, কিন্তু তাদের নিয়ে কাজ করাটা অনেকটাই যারা তাদের থেকে এল্ডার তাদের হাতে, কারণ তাদের সাথেই ফার্স্ট কন্ট্যাক্টগুলো, আমার সাথে হবে না সেই কন্ট্যাক্টটা। তো তাদেরকে যদি আগে অ্যাড্রেস করে তাদের ইস্যুসগুলোকে যদি রিজলভ করা যায়, তখন খুব ইজিলি এই ইম্প্যাক্টটা সবার মধ্যে গিয়ে পড়বে যারা তাদের থেকে ছোট, কারণ তারা তাদের সাথে বেশি কানেক্টেড। আর যাদের বয়স আরও বেশি বেড়ে গেছে তাদের নিয়েও অবশ্যই কাজ করতে চাই, কিন্তু তাদের নিজেদের এই রিয়েলাইজেশন নিজেদের থাকতে হবে যে আমি চেঞ্জ হতে চাই, কারণ তাদের চেঞ্জ করাটা সবচেয়ে বেশি ডিফিকাল্ট। মোর ফোকাসড অন রিয়েলাইজেশন, উপলব্ধি। অ্যাবসলিউটলি, কারণ আমি মনে করি যে কোনো ধরনের রেভলিউশন সেটা কখনোই পৃথিবীতে সাস্টেন করেনি, যেটা আপনিও বললেন যে কমিউনিজম, সোশ্যালিস্ট যারা তারা তো ফাংশন করেনি, কারণ হচ্ছে কোনো কিছু চাপিয়ে দেওয়া কোনো কিছুই পৃথিবীতে কাজ করে না। মানুষ যতই সুন্দর জিনিস আমি যদি ধ্যানটাও চাপিয়ে দিই কাউকে, কখনোই এটা ফাংশন করবে না। কারণ অনেক দেশে অনেক জায়গায় যেরকম বুদ্ধিস্ট মনেস্ট্রিতে অনেক সময় আরোপিত, এই জন্য কিন্তু মানে ওই মঙ্গদের আদৌ কি রিয়েলাইজেশন হচ্ছে কিনা সেটা আমি ডাউটফুল। খুব ভালো কথা বলে, মানে তার মানে উপলব্ধি যারা করতে চায় তারা তো বটে, তারা তো জানে, আর যাদেরকে আগ্রহী করা দরকার সেটাও যদি আমি মানে ডেফিনেটলি আমি আশাবাদী হলাম যে এটাই আসলে একমাত্র পথ। ঠিক সময় যদি মানুষ উপলব্ধি করতে পারে তবেই তার রাস্তাটা। হ্যাঁ, আমাদের শুধু সুন্দর যে জিনিসগুলো সেগুলো মানুষকে দেখাতে হবে, যে দেখো তোমার জীবনটা আরো বেশি সুন্দর হবে, আরো তুমি সবকিছুই পাবে, সবকিছুর স্বাদ পাবে। পৃথিবীতে মানুষের সবকিছুর স্বাদ এর প্রয়োজন আছে, সম্ভব না, কিন্তু তার যতটুকু সে চায় সেটা যদি অ্যাচিভেবলের মধ্যে হয়। এখন আমি চাঁদে যেতে চাই, সেটা তো আর সম্ভব হবে না, কিছু সিলেক্টেড মানুষ, হ্যাঁ, রেশনালস গুলো, তো সেইগুলো সে অবশ্যই পাবে, অ্যাচিভেবল এবং খুব সুন্দরভাবে। যদি আমাদের এই আলোচনা করে শোনে, আমি ভাববো যে আসলে ডেফিনেটলি যে সবসময় নিজে নিজে উপলব্ধি করা যায় না, কারণ কখনো সহযোগিতা লাগে, প্রশ্ন উত্তরের মধ্যে যেতে হয়। সেলফ কোয়েশ্চেন ইজ ভেরি ইম্পর্টেন্ট, নিজেকে প্রশ্ন করা, এবং এমন মানুষকে প্রশ্ন করা যাকে আমার নিজের মিরর মনে হয়, খুবই জরুরি। আমি শেষ দিকে একটা বিশেষ বিষয়ে যাব, সেটা হচ্ছে প্রেম ভালোবাসা। এটা পৃথিবীর সবচেয়ে মানে ইন্টারেস্টিং জিনিস, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ট্রুথফুলনেস আছে, প্রেমের একটা ট্রুথফুল বিউটি আছে। প্রেম ভালোবাসা একটাই নাম ধরি আমি, প্রেমেরই থাকি, সেটা সার্বিক অর্থে মানে দেশপ্রেম থেকে মানবিক প্রেম পর্যন্ত যদি বলি, আমি মানবিক প্রেমই আসি, কারণ ওটা সফল হলে তখনই বা অন্য জায়গায় যাবে। আসলে কেমন দেখছো তুমি? তোমার কাছে এই যে এখন তো নানান রকম বিভাজন হচ্ছে, প্রেমেরও আবার 10 রকম ভাগ হয়ে যাচ্ছে, কেন হচ্ছে এটা? 10 রকম ভাগ বলতে আপনার মানে ওই যে বললাম টেম্পোরারি লাভ, পার্মানেন্ট লাভ, নানান রকম সিচুয়েশনশিপ, অনেক কিছু শুনলাম আর কি। আমরা তো পুরো রিলেশনশিপ, ভালোবাসা আর রিলেশনশিপ দুটো আলাদা জিনিস। পুরো পৃথিবী তো আসলে বিশ্ব ব্রহ্মাণ্ডই ভালোবাসার কারণেই জন্মেছে, সবকিছুই। আজকে আমি মানবিক একদম সম্পর্কের জায়গায় যদি যাই, ভালোবাসার সম্পর্ক দুটো ভিন্ন। অবশ্যই ভালোবাসা হচ্ছে একটা অনুভূতি যেটা আমার মধ্যে আমি অনুভব করি, সেটা আমি আরেকজনের সাথে শেয়ার করতে পারি। কিন্তু রিলেশনশিপ হচ্ছে যে আমাদের দুজনের মধ্যে একটা কন্ট্রাক্ট, এটাকে পারস্পরিক বোঝাপড়া, এটা একটা এক ধরনের বোঝাপড়া। রিলেশনশিপ আলাদা কেন করছো তুমি? আলাদা করছি কারণ অনুভূতি একটা জিনিস, আর মেন্টাল এক ধরনের। মেন্টালটাই তো অনুভূতি না, ভালোবাসা মেন্টাল না। কি বলো? হ্যাঁ, ইটস পার্ট অফ হার্ট। হ্যাঁ হ্যাঁ, সায়েন্স এখন আস্তে আস্তে এটা রিকগনাইজও করতে, যে মানে আলাদা কি করে হচ্ছে। একটা হচ্ছে ভালোবাসা, আরেকটা কি? একটা হচ্ছে মেন্টাল। আমি বলবো যে আমি যদি ভাগই করি, আমি একটা হচ্ছে ফিজিক্যাল, যেটা আমরা প্লেজার বলি, আমরা ফিজিক্যাল প্লেজার যেটা থাকে। সেকেন্ড হচ্ছে মেন্টাল, যেটা মানসিক জায়গা, মানে মানসিক শারীরিক সম্পর্ক, তাই তো? সবটা মিলিয়ে তো সম্পর্ক। হ্যাঁ, কিন্তু এটার মধ্যে ভাগ আছে। আমরা মাথা থেকে যখন আমরা হ্যাপিনেস যদি আমি বলি, মানে ভালোবাসাটা ওই হ্যাপিনেসের সাথে যদি কানেক্ট করি, হার্ট থেকে হচ্ছে অনেকটা পোয়েটিক, যে আমি অনেক বেশি, যেটা আপনি দেবদাসের কথা বলেন প্রথমে, সেই জায়গা থেকে। আর একটা ডিপার জায়গা হচ্ছে স্পিরিচুয়াল,
মানুষ ওই জায়গায় পৌঁছাতে পারে না, যেটা হচ্ছে যে আমার অন্তর থেকে কোনো অ্যাড্রেসড না যে ভালোবাসাটা, যে এটা আপনার প্রতি না, কোনো কিছুর প্রতি না, কিন্তু আমি ভালোবাসাটা না কোনো কিছুর প্রতি না, ইটস নট অ্যাড্রেসড, ইটস আনঅ্যাড্রেসড, এটা আমার ভেতরকার এক ফিলিং। সেই ভালোবাসাটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা আমি বলবো। তখন সেটার আপনি আমার কাছে আসলে সেটা আপনি অনুভব করবেন, যে কেউ আমার কাছে আসলে সেটার অনুভব করবে, সেটা অ্যাড্রেসড না। যখনই আমি এই ভালোবাসাটা কাউকে অ্যাড্রেস করে তার কাছ থেকে রিটার্ন চাই, তখন সেটা আর ভালোবাসা থাকে না, লেনদেন হয়ে যায়। এবং বেশিরভাগ আমাদের এই পৃথিবীতে আমরা যাই দেখছি সেগুলো সব লেনদেনের, সেগুলো তো ভালোবাসা না। কোনটা ভালোবাসা? এই যে আমার ভেতরে যেটা ঘটবে, যেটার কোনো কারণ নাই, কোনো কারণ থাকলে সেটা এটার জন্য গভীর ধ্যান দরকার, সেটা তো নাই আমাদের জাতিগতভাবে, তাহলে ভালোবাসা হবে না। না, হচ্ছে না তো, কিন্তু কোনো সম্ভাবনা নেই। তাহলে সম্ভাবনা আছে, সেই জন্যই কাজ করে যাচ্ছি। সম্ভাবনার জন্য কাউকে না কাউকে তো প্রকৃতি দিয়েছে, এটা না যে আমি আসলে কখনো আমি নিজেকে আলাদা করে দেখি না প্রকৃতি থেকে। তোমার কথা শোনা হচ্ছে বাড়ি ঘরে কাঠগড়া বানাতে হবে প্রত্যেকটা বাড়িতে। হ্যাঁ, মানে বানাতে হবে না, যে কোনো জায়গাতেই সম্ভব। এবং বিষয়টা খুবই সহজ। আমরা আসলে চিন্তার জায়গা থেকে যখন কোনো কিছুকে মনে করি জটিল, বা কোনো কিছু দেখতে পাই না, বা কোনো কিছু স্বাদ আমার জানা নেই, তখন আমরা ভাবতে শুরু করি এটা বুঝি খুব কঠিন, বা এটা সহজ না, এটাও, বা এটার প্রতি অনেক যেরকম ধারণাও আছে যে এটা সন্ন্যাসীরাই শুধু করবে, বা জীবন যারা সমাজে যাই থাকবে না, যারা পাহাড়ে চলে যাবে তাদের জন্য। একদমই নিজেকে চেনার জন্য, নিজেকে বোঝার জন্য, নিজের সত্যটা জানার জন্য ধ্যানটা জরুরি। ধ্যান জরুরি। এবং ধ্যান মানেই মেডিটেশন না, ধ্যান মানেই যে আমাকে কোনো একটা স্ট্রাকচার ওয়েতেই করতে হবে সেটা না। তো এক মিস্টিক বলেছিলেন যে পৃথিবীর মানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে যে পৃথিবীতে বাঁচতে গেলে কোনো ধরনের পার্টিকুলার কোনো মেথড বা টুলের প্রয়োজন নেই। এটাকে সে বলছে যে এটা গুড নিউজ। ওকে। আর ব্যাড নিউজটা হচ্ছে যে এই মেথড ছাড়া, এই টুল ছাড়া আমরা সেই জায়গায় আবার পৌঁছতেও পারবো না। খুব কম মানুষ পৃথিবী হয়তো ন্যাচারালি খুব কম যে হঠাৎ করে উপলব্ধিতে চলে গেছে উইদাউট ইউজিং এনি টুল অর টেকনিক, খুবই কম। কিন্তু সেটা তো আমরা এক্সপেক্ট করতে পারি না সবার ক্ষেত্রে ঘটবে। ইনসিডেন্টাল, হ্যাঁ, হয়ে গেছে, প্রকৃতি তাকে ওই সিচুয়েশন ক্রিয়েট করে দিয়েছে। কিন্তু বাকি মানুষরা খুব সহজেই ওই জায়গায় যেতে পারি যদি আমরা কিছু ছোটখাটো টুল, যেটা গৌতম বুদ্ধের কথা আপনি বললেন যে ভিপাসনা, যে শ্বাসের উপর তুমি একটা আসন খেয়াল করো, তাহলে তুমি ওই জায়গায় যেতে পারবে। তো এরকম আরো অনেক মডার্ন, ধর্মের কোনো সংঘাত নেই। ইনফ্যাক্ট ধর্ম তো এটাই, যেটা এখন ধর্মের নামে পৃথিবীতে সব ধর্মেই যেগুলো ইন্টারপ্রেট করছে রিচুয়ালও ভালো, রিচুয়াল মানুষকে ডিসিপ্লিনে রাখে, কিন্তু রিচুয়ালে আটকে আছে মানুষজন। রিচুয়ালের মধ্যে দিয়ে যেই জায়গায় আমরা পৌঁছবো সেই জায়গার কথা আর কেউ বলছে না। আমরা চাইবো যে আসলে মানুষের মধ্যে ধ্যানটা আসুক। হ্যাঁ, ধ্যানের জন্য মানুষ যেটুকু জ্ঞান প্রয়োজন সেটুকুর জন্য আগ্রহী হোক। হ্যাঁ, মানে পারস্পরিক হোক, এবং নতুন প্রজন্মের যারা আসছে তাদের দিকে তাকে অন্তত পক্ষে আমাদের ভাবা উচিত। যে আমি জাতির কথাই বেশি বলছি এই কারণে, বিকজ আমি যেহেতু আমাদের জীবনের অধিকাংশ সময় এই দেশে কেটে গেছে এবং এখানেই থাকতে চাই, একটা পরিবর্তন মনে হয় দরকার জাতিগত বৈশিষ্ট্য। আমি জানি না হচ্ছে শুরুতে কিন্তু নেতিবাচক বলেছে, এখন ইতিবাচক হয়ে গেছে তুমি। আমি সবসময় ইতিবাচক, আই এম হোপফুল, কারণ হোপ ছাড়া nobody can live. এবং we have to hope. আমি এক্সপেক্ট করছি না কোনো কিছু যে আজকেই সবকিছু পাল্টে ফেলবো, সবকিছু আমি আজকেই পাল্টাতে পারবো না। তবে আমি সেটার সিড আমি যদি দিয়ে যেতে পারি, সেটাই আমার জন্য অনেক কিছু। তখন ওখান থেকে আসলে এই প্রসেসটাকে একটু সুন্দর করে বুঝিয়ে যদি বলো, তারপর তারপর শেষ করে ফেলবো। ধ্যানের প্রসেস না, এই যে যেটা বললে যে তুমি আশাবাদী হলে আমি কিভাবে ঢুকবো, কি প্রসেসে আগাবো, তো অনেকে শুনবে, ভাববে এতগুলি কথা বললো, শেষে তো কোনো উপায় দিল না আমাদের। উপায় হচ্ছে প্রেসক্রিপশন। ইউ আর নট নো ওকে প্রেসক্রিপশন, একটা ওয়ে আউট করে দেওয়া। খুবই সহজ, যে আমি নিজেকে নিয়ে কিছুক্ষণ সময় কাটাবো। আগে আমি বুঝবো যে আমার নিজের যে চিন্তা, আমি কি চাই, আমার কি প্রয়োজন, সেগুলো আগে নিজের সাথে বসে আগে সর্ট আউট করা যায়। আমার যে মাইন্ড করে অন্যরা, এখানে অন্য বলতে আর কোনো কিছু মাথায় আনা উচিত হবে না, কারণ আমার নিজের জীবনকে আমার সম্মান করতে হবে। প্রকৃতি আমাকে জন্ম দিয়েছে, আমার জীবনকে আমি যদি সম্মান না করি, তাহলে আমি আসলে কাউকেই সম্মান করছি না। আর আমি যদি নিজেকে ঠিক রাখতে পারি, তাহলে আসলে সেইটাই হবে পৃথিবীর জন্য সুন্দর একটা কাজ করা। আমি যদি নিজে সুস্থ থাকি, কারণ আমি সবাইকে বলি যে তুমি যদি অসুস্থ হয়ে মানুষের সাথে দেখা করো, সেটা মানসিক হোক শারীরিক হোক, তাই তুমি অন্যের মধ্যেও সেটা ছড়াচ্ছ। তোমাকে দেখলে আমার যদি ভালো না লাগে, তাই তুমিও এক ধরনের ক্রাইম করছো। একদম বড় মাপের ক্রাইম না, এটি
একটা থাকে না চার্মিং সোসাইটি বা বলি আমার মানে উদযাপনের সমাজ যেটাকে বলি আমরা, উদযাপনের সমাজটাই আসলে আলটিমেট। তো আমার নিজেকে ঠিক রাখা হচ্ছে সবচেয়ে বড় কাজ, সবচেয়ে প্রধান কাজ হবে আমার নিজেকে সুন্দর রাখা। সেটা মানুষের কল্যাণ, যদি আমি কোনো কল্যাণ না করি, মানুষকে কিছুই দিলাম না জীবনে, কিচ্ছুই করলাম না, কিন্তু আমি নিজেকে খুব সুন্দর। এই সুন্দরটা শুধুমাত্র চেহারা নয়, চিন্তা, চেতনা, নৈতিকতা, আদর্শিক সবকিছু মিলিয়ে তো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো আমি যখন নিজেকে সুন্দর রাখতে পারবো, দিস ইজ দ্য বেস্ট গিফট আই ক্যান গিভ অলসো টু দ্য এন্টায়ার ইউনিভার্স। তো আমি আগে নিজেকে সুন্দর রাখা যে প্রয়োজন, এবং এটা ছাড়া যে আসলে আমি ক্ষতি করছি, যতই আমি অন্যের অনেক ধরনের উপকার করি, কিন্তু নিজেকে যখন সুন্দর রাখছি না, এটা যে ক্ষতি হচ্ছে, সেই উপলব্ধিটা প্রয়োজন। আমরা এটাই আশা করতে পারি, মানুষের আমাদের জাতিগতভাবে সুদৃঢ়োদয় হোক। আমরা আশাবাদী হই, এবং আসলে আমাদের একটা চমৎকার বৈশিষ্ট্য তৈরি হোক, এবং যাতে করে আমাদের আগামী দিনের নাগরিকটা ধ্যানে মগ্ন হতে পারে, সত্যিকার অর্থে নিজেকে জানতে চেষ্টা করে। অবশ্যই হবে। খুব ভালো লাগলো কথা বলে। আমারও খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। আমার তো ধন্যবাদ, কষ্ট করে এসছো। হ্যাঁ, আপনি